হয়ে গেছে একটা 50 বছরের মহিলাকে হঠাৎ করে আমি বিবস্ত্র করে বলবো যে কোথায় আংটি লুকিয়ে রেখেছো বলো? আমি কি পাগল যে বলবো যে অ্যাসিড নিয়ে এসো? আমি জানি না অ্যাসিড মারলে কি কেলেঙ্কারি হতে পারে, বা উল্টে আমি ফেসে যাবো এটা জানি না, আমি আর লাগাই রড দিয়ে বা লাঠি দিয়ে আমি নিজেই ফেসে যাবো আমি জানি না। এগুলো সব বেকার কথা। এবং সম্রাটদা, একটা কথা আমার থামাচ্ছি যে সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললে একটি খবর নজরে পড়ছে, সেটা হচ্ছে সম্রাট মুখার্জি নাকি তার গৃহ পরিচারক পরিচারিকার মানে গায়ে হাত এবং মানে অমানসিক অত্যাচার করেছে। আমি তাহলে একটুখানি লিনিয়ার ফরম্যাটে পুরো গল্পটা বলি। খুব মানে সাধারণ এবং সিম্পল গল্প। এরকম গল্প আমি, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সকলের বাড়িতেই হয়েছে, কোনো না কোনো সময় হয়েছে, পাড়াতে হয়েছে, নিজের বাড়িতে যদি নাও হয়ে থাকে পাড়াতে হয়েছে। মানে গৃহ পরিচারিকা আহ, চুরি করেছে, এটা একটা খুব মানে সিম্পল জিনিস, এরকম ঘটনা ঘটেই থাকে। সম্রাট দিন কতদিন কাজ করতেন? ইনি সবে জয়েন করেছিলেন, মাসখানিক হতে চলছিল, মানে 20-25 দিন হয়েছে কাজ করছিলেন। এবং পরে গিয়ে বলবো যে এই 20-25 দিনের মধ্যে আরো অনেক রকমের কি বলবো ভৌতিক ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে, মানে এমন এমন জিনিস মিসিং আর কি এই 20-25 দিনের মধ্যে। আহ, কালকে যেটা হয়, মানে কালকের আগের দিন যেটা হয় সেটা হচ্ছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে দৌড়াই, কারণ দেরি হয়ে গেছিল, আমার নাটকের রিহার্সালের জন্য যাওয়ার কথা ছিল। এই স্নান করতে যাওয়ার সময় আমি আমার দুটো আংটি খুলে আমার ঠিক বিছানার পাশে বালিশের পাশে রেখে যাই। ফেরত এসে, স্নান থেকে ফেরত এসে আমার কাছে একটা ফোন আসে যে রিহার্সাল সেন্টার থেকে যে তাড়াতাড়ি করে চলে এসো, দেরি হয়ে যাচ্ছে। আমি তখন তাড়াহুড়ো করে জামা কাপড় পরে বেরিয়ে যাই, গাড়ি করে বেরিয়ে যাই। 13 কি 14 মিনিট আমি ড্রাইভ করেছি। ইতিমধ্যেই আমার মনে পড়েছে যে আমার হাতে আংটিটা নেই, মানে আমি রিয়েলাইজ করেছি যে হাতে আংটিটা নেই। সঙ্গে সঙ্গে আমি ওই গাড়ি চালাতে চালাতেই প্রায় ফোন করি আমার দারোয়ানকে যে তুমি একটু দোতলায় যাও, দোতলায় গিয়ে আমার বেডরুমে দুটো আংটি আমার বিছানার পাশে পড়ে আছে, সেটা নিয়ে নিজের কাছে রাখো, মানে আমি পরে রাত্রিবেলা নিয়ে নেবো। এবার একটু বলে রাখি, এই আমার এই দারোয়ান আর আমার আরেক পরিচারিকা, সে তারা কিন্তু 8 বছর ধরে আমার বাড়িতে কাজ করে। আচ্ছা, এবারে আমি বলি এরকম যে তুমি, মানে ও আর কি আমার খুব বিশ্বস্ত একজন আর কি, তাই জন্য বলি যে তুমি নিয়ে রাখো। এইবারেই আমার দারোয়ান যে ওপরে যায়, ওপরে গিয়ে দেখে যে এই পরিচারিকা যে 3 নম্বর, মানে লোকটি যে নতুন ঢুকেছে আমাদের বাড়িতে, সে আমার বেড কভার পরিষ্কার করছে এবং বেড কভারটা তোলা। তো সঙ্গে সঙ্গে আমার দারোয়ান জিজ্ঞেস করে যে এখানে দাদার দুটো ছিল কিছু, একটা ছিল দেখেছো? তো বলে কি 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 ছিল, কি ছিল? কিছু ছিল না তো, এখানে কিছু ছিল না তো, মানে আগের থেকেই আর কি, মানে মানে কনসাস হয়ে বলছে কিছু ছিল না তো, না আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। তো তখন ও বলেছে আরে বাবা দুটো আংটি ছিল, আংটি আংটি দেখেছো কি, দুটো আংটি বড় বড় সাইজের আংটি দুটো ছিল। বলছে না আমি কিছু দেখিনি। তো আমার দারোয়ান ভালো করে বিছানাটা দেখলো, বা এই তোমার বালিশের সাইড ফাইড সব দেখলো, কিন্তু তখন আর কি অলরেডি বেড কাভারটা তোলা হয়ে গেছে, ও ঝাড় দিচ্ছে বেড কাভারটা। আমার দারোয়ান ঠিক মাথাটা ঘুরিয়েছে এই দেখার জন্য, ওই ড্রেসিং টেবিলের ওপরটা দেখার জন্য। 1 সেকেন্ডের মধ্যে যে মাথাটা ঘুরিয়েছে, দেখছে পায়ের কাছে আংটিটা সুন্দর করে রাখা আছে। এবং ভদ্রমহিলা ঝুঁকেছিল, সোজা হয়ে গেল আর কি, এবং ঝুঁকেছিল চাক করে সোজা হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে দারোয়ান ধরেছে যে কি, এই তো তুমি রাখলে আংটিটা, আমরা তো একটু আগে ঢুকে তো আংটিটা দেখিনি। তোরা কোথাকার আংটি, কি আংটি এখনো দেখতে পাচ্ছি না কোন আংটি। তখন আমার দারোয়ান বলেছে অন্ধ নাকি তুমি, দেখতে পাচ্ছ না? মানে এই তো একটা চকচক করছে আংটি, এইটা হচ্ছে সেই আংটিটা আর কি। এবারে বলছে যে আমার দারোয়ান বলেছে যে দুটো আংটি আছে, একটা হীরের আছে একটা নীলার আছে, দুটো। এবারে এবারে ওই মানে এই কি বলে হীরের আংটিটা আমরা পেয়েছি। এবারে আমার দারোয়ান জিজ্ঞেস করা শুরু করেছে দ্বিতীয় আংটিটা দাও। এবারে উনি বলছেন আমি কিচ্ছু আংটি দেখিনি, আমি জানি না আংটির বিষয়, কিছু জানি না। তো ও বারবার করে বলছে, ও বারবার করেছে, বলছে না। তখন আমার দারোয়ান আমাকে ফোন করেছে, ফোন করে জিজ্ঞেস করেছে যে দাদা, এ তো বলছে আরেকটা আংটি পাচ্ছে না, কিন্তু আমি কিন্তু নিজের চোখে দেখলাম ও কিন্তু বিছানার উপর একটা আংটি রাখলো। এবারে দ্বিতীয় আংটিটাও দিতে চাইছে না। আমি তখন স্পিকার ফোনে তখন কথা হচ্ছে, আমি তখন বললাম ওকে কোথাও বেরোতে দেবে না, প্রয়োজন হলে আমি দেখছি, আমি রিহার্সাল সেন্টারে একবার বলে আসছি যে আমার একটু দেরি হবে, আমি তো প্রয়োজন হলে আসার সময় হরিদেবপুর থানায় একটা ফোন করে দেবো, ওরা পুলিশ অফিসার পাঠাবে। এই কথাটা স্পিকার ফোনে এই ভদ্রমহিলা শোনেন। শোনার পর একেবারে ভদ্রমহিলার টোটাল পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, একেবারে একটা সাইকোতে পরিণত হন উনি। উনি আমার দারোয়ানকে ধাক্কা মারা শুরু করেন। ইতিমধ্যে আমার পরিচারিকা এসে গেছে, মানে পরিচারিকা মানে আমার যে আরেক পুরনো পরিচারিকা, সে এসে গেছে, সে ওকে সামলানোর চেষ্টা করে। ও ধাক্কা ফাক্কা মেরেও বলছে আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দিন, আপনার মিথ্যা চোর অপবাদ দিচ্ছেন আমাকে, আমি আমি কিছু করিনি, হেন তেন, আমার কাছে কিচ্ছু নেই বলে দৌড় লাগাচ্ছে। আমার দারোয়ান ধরার চেষ্টা করছে, আমার পরিচারিকা ধরার চেষ্টা করছে, কিছুতেই পাচ্ছে না। এবার দৌড়ে নিচে নেমে যেতে গেছে।
নিচে যেই নেমে যেতে গেছে, আমার সিঁড়ির কাছে আমার কুকুরটা শুয়েছিল ঠিক সিঁড়ির সামনে। ভুল করে বোধহয় কুকুরের গায়ে পাটা দিয়েছে। তো যেমন স্মুথ পা যেহেতু, মানে স্মুথ পা বলছি, স্মুথ গাটা যেহেতু, পাটা পিছলে গেছে। পিছলে গিয়ে ও পাথরের সিঁড়ির ওপর পড়েছে। পড়ে গড়াতে 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 প্রায় 14-15টা সিঁড়ি নিচে গিয়ে পড়েছে, চাতালের ওপরে গিয়ে পড়েছে। এবং যেহেতু আমাদের স্টেয়ার কেসটা 3 ফুটের, এবারে মহিলাটি ওই 5 ফুটের কাছাকাছি আর কি। এবার মাথাটা আর কি যেই দিকে রেলিংটা থাকে, লোহার রেলিংটা, সেই দিকে লেগেছে। এবারে মাথা ধাক্কা লাগতে 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 নিচে পড়েছে। কিন্তু তাতেও কিন্তু উনি ক্ষান্তি দেননি। উনি কিন্তু ওই চাতাল থেকে উঠে আবার দৌড় লাগিয়ে নিচে পালাচ্ছেন। তখন আমি তাড়াতাড়ি করে স্পিকার ফোনে একে বললাম, আমার দারোয়ানকে বললাম যে ওকে কিন্তু কোনোভাবে বাইরে যেতে দিলে চলবে না, কারণ তাহলে ইনভেস্টিগেশনটা পুরো নষ্ট হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি ওকে ধরো, আমি দেখছি, আমি এক্ষুনি আসছি। তুমি কি ততক্ষণে পুলিশে খবর দিয়ে না দিয়েছিলে? না না, তখনও দিইনি। আমি, ফোনে রয়েছে। হ্যাঁ, আমি তখন ফোনে ছিলাম। আমি তাড়াতাড়ি করে রিহার্সাল সেন্টারে ততক্ষণ আমি পৌঁছে গেছি। আমি রিহার্সাল সেন্টারে খবর দিলাম যে আমি একটু পরে আসছি, আমার একটু দেরি হবে, বলে আমি বেরিয়ে পড়লাম, আমার গাড়িটা ব্যাক করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমি বাড়ির দিকে আসছি। বাড়ির দিকে আসার পথে আমার কি জানি সন্দেহ হলো যে কি করা, আহ, পুলিশকে ফোন করা কি না, আমি ডিসাইড করে উঠতে পারছি না। এবারে আমি ভাবলাম যে হয়তো এসে হাত পা জ্বললে, মানে হয় না, রিকোয়েস্ট করলে তো দিয়ে দেবে। আমি তো পুলিশকে তখন আসার সময় ফোন করলাম না। এসে দেখি আমি আমার বাড়িটা তছনছ অবস্থায়। চারিদিকে টেবিল ল্যাম্প ছড়ানো, কম্পিউটারের কিবোর্ড উল্টে পড়ে আছে, আমার আমার যে বেডরুমটা আর কি, সেটা পুরো তছনছ অবস্থায় আর কি। আর ময়না দিয়েও কি বাড়িতে না ছিল? না, শুটিং এ ছিল আর কি। আমার 2 ছেলে ছিল, তারা ছিল, আর আমার শাশুড়ি মা ছিল, আর মানে একজন পরিচারিকা আর একজন দারোয়ান ছিল, আর এই ভদ্রমহিলা ছিল। এবারে তছনছ অবস্থায়, চিৎকার চেঁচামেচি, মাথা ঠুকছে, দেওয়ালের গায়ে, আমাকে ছেড়ে দিন, আমরা কেন মিথ্যা বল দিচ্ছেন, হেন তেন, এইসব আজে বাজে কথা বলছে। আমি তো এই সিন দেখে ঘাবড়ে গেছি পুরো। আমি তখন ভদ্রমহিলাকে শান্ত করানোর চেষ্টা করলাম, আমি বললাম যে, দিদি আমরা কোনো আপনাকে পুলিশে দেবো না, আমি একদম প্রমিস করছি, গ্যারান্টি, আপনি আমাকে আংটিটা খালি ফেরত দিয়ে দিন, প্রয়োজন হলে আমি আপনাকে 1,000 টাকা দেবো, পুরস্কৃত করবো আপনাকে, কিন্তু আপনি দিয়ে দিন ওই আংটিটা। ওটা আমার ক্ষমতার বাইরে গিয়ে আমি আংটিটা কিনেছিলাম। আমার শখ আর কি, গয়নাকাটি পরাটা আমার শখ। আমি এই বছর দুবাইতে গেছিলাম, একেবারে ক্রেডিট কার্ডে কেনাই ওই গয়নাটা, এবং ইটস হিউজলি প্রাইসড, সাংঘাতিক দামি। আমি ওটা এখানে পাবো না, আমি তো পয়সা দিলে এখানে পাবো না। ওই ডিজাইনটা এত ইন্টারেস্টিং, ও কামাখ্যা, মা কামাখ্যার পায়ে ছোঁয়ানো ওই আংটিটা, খুব আমার সেন্টিমেন্টাল একটা জিনিস, প্লিজ দিয়ে দিন, প্লিজ দিয়ে দিন বললাম। উনি ওই ফাটা রেকর্ডের মতো বলেই চললেন যে আমি কিছু নিইনি। এবার যত নিনি বলছে তত উনি হাইপার হচ্ছেন। এবার আমাকেও ধাক্কা দেওয়া শুরু করলেন উনি, যা বেরিয়ে যাবেন বলে। আমি বললাম যে ময়না দিয়ে এসে গিয়েছে? না 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 না, ময়নাদি অনেক পরে, ঘটনা পুরো শেষ হয়ে যাওয়ার পরে এসেছে। তো এবারে আমাকে ধাক্কা মারা শুরু করলেন। আমি বললাম যে দেখুন, আপনি কোনোভাবে বেরোতে পারবেন না, এত চালাক নিজেকে মনে করবেন না, আমি পুলিশ স্টেশনে ফোন করছি, ওরা আসুক, তারপরে যা করার করবে। আমরা তখন ওকে একদম পুশ করে ওকে ওই দরজা বন্ধ করে দিলাম, আমার বেডরুমটাতে যাতে বেরোতে না পারে। আমরা ভেতর থেকে শুনছি যে চিৎকার, ওই দরজা ধাক্কাচ্ছে, মাথা ঠুকছে, কি সব করছে ভেতরে, একটা কেওয়াস হচ্ছে ভেতরে, আমি তো দেখতে পাচ্ছি না দরজা বন্ধ যেহেতু। এইবারে যেটা হলো যে আমি আর কি পুলিশ স্টেশনে ফোন করলাম, ফোন করে বললাম যে ইমিডিয়েটলি পুলিশ পাঠান। ওরা বললো যে মানে সাব ইন্সপেক্টর একজন তুললেন ফোন, বললেন যে আমি থানার বাইরে আছি, আমি গিয়েই পাঠাচ্ছি। এই আস্তে আস্তে পুলিশের অ্যাবাউট 45 মিনিটস লেগেছে। তখন বাজে 3:45 মতো, কোন থানা? হরিদেবপুর থানা। 3:45 মতো লেগেছে। দুজন সাব ইন্সপেক্টর এলেন আর একজন লেডি পুলিশ অফিসার এলেন। তারপরে আমরা সাহস করে দরজাটা খুললাম। এইবারে সে তো একদম সেই, মানে চন্ডাল রূপে আর কি, মানে সেই চুল উস্কো খুস্কো হয়ে আছে, হ্যাঁ আমাকে ছেড়ে দিন। 45 মিনিট ঘরেই ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ও আটকানো ছিল। তোমরা আটকে রেখেছিলে? হ্যাঁ, কারণ কারণ বার করা যাচ্ছে না, মানে ওর নাহলে পালিয়ে যাবে তো, মানে যে লেভেলে ধাক্কা মারছে উনি, মানে ওনার গায়ে যা শক্তি এসে গেছে, তখন ওম রোগা পাতলা একটা মানুষের যা শক্তি এসে গেছে, তোমরা ধারণা করতে পারবে না। এইবারে আমি পুলিশ অফিসারকে বললাম যে এই ঘটনা ঘটেছে, পুরো ঘটনাটা বললাম। এবার পুলিশ অফিসার জেরা করা শুরু করলো। পুলিশ অফিসার গরম ভাবে জেরা করলো, নরম ভাবে জেরা করলো, প্রথমে বকা দিল, যাই, এই পুরো প্রসেসটা বাড়িতেই চলছে? বাড়িতে চলছে, হ্যাঁ। পুরোটা গরম, এই পুরোটা দিল, পুরো মানে নরম গরম দুই ভাবেই ওকে জিজ্ঞেস করলো, কিছুতেই বলছে না। তারপরে লেডি পুলিশ অফিসার ওকে ভেতরে নিয়ে গিয়ে ওর বডি চেক আপ করালো। বডি চেক আপেও কিছু পাওয়া যাচ্ছে না। তারপরে পুলিশ অফিসার জিজ্ঞেস করলো, কি রে, আংটিটা গিলে ফেলেছিস কি, গলা দিয়ে কি গিলে ফেলেছিস, হ্যাঁ, কি অনেক কথা জিজ্ঞেস করলো, যেমন মানে পুলিশরা যেমন জিজ্ঞেস করলো, কিন্তু উনি কিছুতেই বলছেন আমার কাছে নেই আংটি। পুলিশ অফিসার আলটিমেটলি যেটা করলো, বললো যে তোকে 5,000 টাকা পুরস্কার দেবে দাদা, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টার যে তোকে 5,000 টাকা দেবে, তুই টাঙ্কিটা ফেরত দিয়ে দে।
নিল না। উনি কি বলছিলেন যে নেয় না, ও কন্টিনিউয়াস বলে যাচ্ছেন আমি নিয়ে নিই। আচ্ছা, কিন্তু আমরা তো পুরো স্যাঙ্গুইন, কারণ চোখের সামনে দেখেছি। কারণ এবারে বলি একটা ঘটনা। সার্চ করেও তো পাওয়া যায় না, বডিতে সার্চ করে পাওয়া যায়নি, বডিতে রাখিনি, সেটা চালাক। এবারে 10টা দিন আগে কিন্তু আমার শাশুড়ি মায়ের একটা গয়না চুরি গেছে। গয়না বলতে একটা পাতলা সোনার চেন চুরি গেছে। এবং যেহেতু আমরা কোনো ক্লু পাচ্ছি না যে কে কিভাবে চুরি করেছে, সেহেতু আমরা ওইটা নিয়ে আর উচ্চবাচ্যই করিনি। হারিয়ে যাওয়া মানে উল্টো বরঞ্চ আমরা শাশুড়ি মাকেই বলেছি যে তুমি সাবধানে রাখো না কেন, এই বাইরে রাখলে তো এরকমই হবে, হেন তেন সব বলেছি। তো যাই হোক, এবারে পুলিশ অফিসাররা জেরা করলো। জেরা টেরা করার পর পুলিশ অফিসাররাও ক্লান্ত হয়ে গেল। বললো যে এর মুখ দিয়ে বের করা যাবে না দাদা। আর এখন তো আর আগেকার দিনের মতো সিস্টেম নেই যে থানায় নিয়ে গিয়ে মারধর দেবো। আহ, একে থানায় নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। তো ওকে বললো যে ভাই, তোমার নামে জিডি করছি আমরা, তুমি যদি রাত 10টার মধ্যে যদি এ করে দিতে পারো, মানে ফেরত দিতে পারো, তাহলে আমরা এফআইআর করবো না, কিন্তু 10টার মধ্যে যদি তুমি ফেরত না দাও তাহলে এফআইআর করবো। তো আমি পুলিশ অফিসারকে বললাম যে ও যদি চলে যায় তাহলে কি আমরা ধরতে পারবো কি? বললো না, ঠিক, আপনি চিন্তা করবেন না, ও যদি নিয়ে থাকে ও ঠিক ফেরত দিতে আসবে, দেখবেন 10টার মধ্যে। হ্যাঁ, তাহলে আর আদারওয়াইজ যদি ও সাপোজ ধরুন ওর বডিতে নেই, তাহলে তো আপনার বাড়ির মধ্যেই কোথাও লুকিয়ে রেখেছে, তো সেটা আপনি পরে হলেও পেয়ে যাবেন। এখন এই সান্ত্বনাই পেলাম আর কি। আর কি বলবো, আহ, কিছু পুলিশের উপর তো আর কিছু কথা বলা যায় না। উনি বললেন যে ওকে ছেড়ে দিন। একটা বিষয় হচ্ছিল যে তোমরা নাকি লাঠি এবং অ্যাসিড হ্যাঁ, আমি বলি, আমি প্রথমত বলা যে তুমি সেই সময় বাড়িতে ছিলে না, তুমি আমি বাড়িতে বাড়িতে ছিলে ছিলাম না, এবং আমি তুমি বাইরে বাইরে থেকে এসেছি। এটা আমার অসংখ্য স্টুডেন্টরা জানে, তাদেরকে গিয়ে আমি বলে, মানে আমি রিহার্সাল চলাকালীন আমি বেরিয়ে এসেছি, সেটা সবাই দেখেছে। তো আমি যে রিহার্সালে গেছিলাম ওই দুপুর 12:30 একটার সময়, সেটা সবাই জানে। মানে এতগুলো লোক দেখেছে, মানে এটা কোনো লুকোনোর ব্যাপার নেই। আচ্ছা, এরপরে আর মারার যে বিষয়টা একেবারেই ফার্স নয়, একেবারে মানে একেবারে মানে দারুণ একটা, মানে সেই কি বলবো, গল্প সাজানো আর কি, মানে মানে রূপকথার গল্প সাজানো। ফার্স্ট অফ অল, আমি কি পাগল? আমি যদি অ্যাসিড মারি, আমি যদি ডান্ডা দিয়ে মারি, আমি যদি বুট দিয়ে মারি, তাহলে আমি পুলিশ ডাকতে যাবো কেন? কারণ আমি তো জানি, আমি একটা শিক্ষিত লোক, আমি তো জানি এখন থানায় নিয়ে গেলে ওকে কোনো মারধর করবে না। যদি আমি মারধর করার দায়িত্বটা নিয়ে নিই, তাহলে আর আমি পুলিশ ডাকবো কেন? তো যাই হোক, এই হলো। এই করে পুলিশ বললো ওকে ছেড়ে দিন। আমরাও ডিসিশন নিলাম ছেড়ে দেওয়া। আর কি করবো, মানে হতাশ হয়ে গেলাম। তাও একবার লাস্ট ওনাকে হাত জোর করে বললাম যে দিদি, বিশ্বাস করুন, আমার এখনো ইনস্টলমেন্ট চলছে এই আংটিটার, আপনি দিয়ে দিন প্লিজ, দিয়ে দিন। ভদ্রমহিলা তখন এক কথা বলছে, উল্টে উনি আর কি আমাকে হাত জোর করে বলছেন আমি নিইনি। তো আমাকে পুলিশ অফিসার বললো যে ছেড়ে দিন এইসব, এক কথা হাজারবার জিজ্ঞেস করে লাভ নেই। উনি কি করলেন, ওপরে গেলেন, 3তলায় গেলেন, জামাটা চেঞ্জ করলেন, চেঞ্জ করে নিচে নামা শুরু করলেন। আমাদের যেটা বিশাল বড় ভুল হয়ে গেল চালে, যেই জামাটা উনি এতক্ষণ পরেছিলেন, সেই জামাটা কিন্তু আমরা চেক করেছি। কিন্তু যেই জামাটা পরে বেরোলেন উনি, কারণ উনি যখন কাজ করতে আসতেন, সেটা আমি পরে জানতে পারলাম, আমি তো এতদিন জানতাম না, আমি পরে জানতে পারলাম উনি একটা জামা পরে আসেন, এসে চেঞ্জ করেন, একটা অন্য জামা পরে ঘর ঝাড়মোছ করে, এইসব কাজকর্ম করে, করে আবার ওই জামাটা পরে ব্যাক করে দেন। তো ওই আগের জামাটা উনি পরে বেরিয়ে গেলেন। ওই জামাটা কিন্তু সার্চ করা হলো না, ভুলবশত, আমাদেরই ভুলবশত। উনি বেরিয়ে গেলেন। এবার আমাকে পুলিশ বললো ছেড়ে দিন, 10টা অব্দি টাইম দিয়েছি, তো ঠিক দেখবেন চলে আসতে পারে। 5টার সময় ওকে ছেড়ে দেওয়া হলো। পয়েন্ট টু বি নোটেড, 5টার সময় ছেড়ে দেওয়া হলো মহিলাকে। এইবারে আমরা অপেক্ষা করলাম, 6টা বাজলো, 7টা বাজলো, আমি আমার নাটকের রিহার্সাল চলে যেতে হলো, কারণ ওখানে চলছিল রিহার্সাল, চলে যেতে হলো। আর একটা মাঝখানে থামাচ্ছি উনি যে মাঝে ড্রেসটা চেঞ্জ করে বাড়িতে কাজ করেন সেই ড্রেসটা কি তোমাদের বাড়িতেই থাকে না 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 না, সেটা উনি নিয়ে যান উনি নিয়ে যান, হ্যাঁ। তো এবারে এবারে রিহার্সালে আমি গেলাম। রিহার্সাল থেকে ফেরত যখন এলাম, রিহার্সাল থেকে ফেরত আসার পর আমি ওই 8:30 9টা বাজে, তখন আমরা ডিসিশন নিলাম যে এ তো দেবে না। তখন শরীরটা খুবই খারাপ লাগছে, কারণ সারাদিন এত, মানে এত ঝুটঝামেলা গেছে শরীরটা খারাপ। আমি ময়নাকে বললাম যে, ততক্ষণে ময়না ফেরত এসে গেছে শুটিং, আমি ময়নাকে বললাম যে তুমি গিয়ে এফআইআরটা করে দাও, আমার আর শরীর দিচ্ছে না পুলিশ স্টেশন অব্দি যাওয়া। তো ময়না গিয়ে এফআইআরটা করলো। এফআইআর করে ঠোরে ফেরত চলে এসেছি যখন, 10টার মধ্যে বোধহয় এফআইআরটা হয়েছে নাকি, আমি এক্সাক্ট জানি না টাইমিংটা, ওই সময়কালীন এফআইআরটা হয়েছে। হয়ে হঠাৎ করে রাত 12:30টায় আমার একজন চেনা ভদ্রলোক আছেন হরিদেবপুর থানায়, উনি আমাকে ফোন করে বললেন যে এরকম আপনার আপনার নামে একটা কমপ্লেন লঞ্চ হচ্ছে যে আপনি নাকি মারধর করেছেন। আমি তো আকাশ থেকে পড়ার মতো কেস, আমি বললাম, আমি মারধর করেছি? চুরি আমার গেছে দাদা, আমি তো আমার স্ত্রীকে পাঠিয়েছিলাম এফআইআর করতে। বলছে না, আপনার এগেনস্টে একটা কমপ্লেন আছে। আমি, কি বলছেন আপনি, কিসের কমপ্লেন? বলছে মারধর করা।
আমার যে দেখুন, এটা তো আমি কি বলবো, এখানে বসে আমি কিভাবে প্রমাণ করবো? এটা তো আমি করি, মানে গায়ে হাতি দেওয়া নিতে আটকে রাখা হয়েছিল যতক্ষণ না পুলিশ আসছিল, ওকে আটকে রাখা হয়েছিল। আচ্ছা, কোনো সিসিটিভি ফুটেজ নেই না, বা আমাদের এরকম? বাড়িতে না সিসিটিভিটা নেই, সেটা একটা বড় শিক্ষা পেলাম আমি, যে এবারে একটা সিসিটিভি বসাতে হবে। এতদিন এরকম বড় মাপের চুরি বা এরকম মানে হার্ডকোর ক্রিমিনাল তো আমাদের আজ অব্দি বাড়িতে আসেনি। এই এফআইআরটা কবে করা হয়েছে? এটা হচ্ছে গতকালের আগের দিন, মানে কত তারিখ? 27 তারিখ। সময় তুমি 27 তারিখ বিকেলে করো এবং আমি রাত জিডি করি, 10টা। আমি জিডি করি বিকেলবেলা, আর 10টার সময় এফআইআর করা হয়, এবার 10টার ওই আশেপাশে হবে, উনি করেন সেদিনই রাত্রি 12টা। 12টারও পর, 12:30 নাগাদ হবে। হ্যাঁ, এইবার আমার হ্যাঁ, এবার হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে উনি যদি এতই বেধড়ক মার খেয়ে থাকেন, ফার্স্ট অফ অল উনি একটা ইন্টারভিউ বোধহয় কোথাও দিয়েছেন, উনি বলছেন উনি বেরিয়ে গিয়ে নাকি আইসক্রিম লাগিয়েছেন যেখানে ব্যথা হয়েছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে এরম ধরনের মার খাবে, বুটের লাথি খেয়েছে, মুখে কি সব মেরা মারা হয়েছে, এত কাণ্ড, একটা ওই রোগা পাতলা একটা 45 কি 50 বছরের মহিলাকে অত যদি মার দেওয়া হয়, ফার্স্ট সে জামা কাপড় চেঞ্জ করার মুডে বা মানসিকতায় থাকবে? সে তো যে জামা পরে আছে সেটা পরে বেরিয়ে যাবে, আর সেই জামাটা তো কোনো উলঙ্গ নয়, উনি তো প্রপার একটা ড্রেস, সালোয়ার কামিজ পরে আছেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে উনি যদি 4টের সময় বা 3টের সময় বা 2টোর সময় মার খেয়ে থাকেন, উনি রাত 12টা বাজলো নাকি গিয়ে এই এফআইআরটা করতে, বা উনি যাই করে থাকেন, আমি জানি না কি করেছেন, জিডি করেছেন না এফআইআর করেছেন জানি না, উনি যে কমপ্লেন করেছে সেটা রাত 12টা বাজলো করতে। মানে এতক্ষণ ধরে উনি কি করছিলেন? এতক্ষণ ধরে উনি করছিলেনটা কি? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে যে এই আমার যে শাশুড়ি মায়েরও যে গয়নাটা চুরি গেছে, সেটা কিন্তু এখনো টোটালটাই ধোঁয়াশায় আছি। এর আগে অব্দি কিন্তু কিছু চুরি যায়নি। এই ভদ্রমহিলা লাস্ট 20-25 দিন কাজ করছে, 20-25 দিনেই এই ভৌতিক ঘটনাগুলো ঘটছে, জিনিসপত্র হাওয়া হয়ে যাচ্ছে। এবং তার মধ্যে একটা মানে বড় জিনিসের মধ্যে হচ্ছে এই সোনার চেনটা আর কি, এবং এই আংটিটা তো এই গেল গতকাল আগে, এইটা। এবারে যেটা হচ্ছে, কিছুদিন মানে কিছুদিন বলছি কি, কিছুক্ষণ আগে ধরুন সকালবেলার দিকে আমার কাছে থ্রেড কলস আসা শুরু করলো যে কেসটা তুলে নাও, কেসটা তুলে নাও। নাকি আজকে অনেক হ্যাঁ আগে হ্যাঁ হচ্ছে? হ্যাঁ, আজকে থেকে, আজকে সকাল থেকে। খবরটা কালকে ছড়ানোর পর নাকি, মানে হ্যাঁ তোমার হ্যাঁ ভার্সনটা তো কালকে থেকেই ছড়াতে শুরু হ্যাঁ করেছে? হ্যাঁ, আমি জানি না ছড়ানোর পর কি পরের পর কি ওর কি বলা হচ্ছে? ও বলছে যে কেসটা তুলে নে, নয়তো পিঠের ছাল চামড়া তুলে নেবো, হেন তেন এইসব বলছে। ট্রেস করা হয়েছে কয়টার পর, না, কালকে ট্রেস কাজটা করা কিছু হয়েছে, মানে জানা যাচ্ছে? ফোন নাম্বারটা আমার পুলিশকে কাছে আছে। জানে? হ্যাঁ, এবার পুলিশ বলেছে যে এই নাম্বারটাকে আপনি কমপ্লেন করুন, বা এই নম্বর বা এই নম্বরগুলি যেগুলো থেকে আসছে সেগুলোতে কমপ্লেন করুন, আমরা করবো এটা। এইটা গেল। এইবারে হচ্ছে আহ, এই এই হচ্ছে পুরো ঘটনা, এটা হচ্ছে পুরো অ্যাকচুয়ালি মানে লিনিয়ার ফরম্যাটের ঘটনা। এবারে গায়ে হাত দেওয়া তো দূরের কথা, এবং বিবস্ত্র করে ওনাকে যে তল্লাশি নেওয়া হয়েছে সেটার একটা শুনুন, বিবস্ত্র করে তল্লাশি নেওয়া হয়েছে কিনা আমি জানি না, কারণ বস্ত্র নিয়ে না বিনা বস্ত্রতে তল্লাশি করা হয়েছে, ওটা তো পুলিশ করেছে, আমি করিনি, মহিলা পুলিশ করেছে। আমি কি করে জানবো? দরজা বন্ধ করে করেছে তো, আমি কি করে জানবো সেটা? এটা তো মানে মহিলা পুলিশ থানা থেকে এসেছিল, সে এসে করেছে। আমরা থরি করতে যাবো? আমরা কেনই বা করতে যাবো? আমি একটা বডি সার্চ, আমরা একটা একটা নাগরিক, আমরা আমরা এত বড় আমি সংস্থা চালাই, এতগুলো মেয়ে এতগুলো ছেলে আমার আন্ডারে কাজ করছে, আমি একজন নিজে অভিনেতা, আমার কি মাথা খারাপ হয়ে গেছে একটা 50 বছরের মহিলাকে হঠাৎ করে আমি বিবস্ত্র করে বলবো যে কোথায় আংটি লুকিয়ে রেখেছো বলো? আমি কি পাগল যে বলবো যে অ্যাসিড নিয়ে এসো? আমি জানি না অ্যাসিড মারলে কি কেলেঙ্কারি হতে পারে, বা উল্টে আমি ফেসে যাবো, এটা জানি না আমি। বা আমি যদি মার লাগাই রড দিয়ে বা লাঠি দিয়ে, আমি নিজেই ফেসে যাবো, আমি জানি না। এগুলো সব বেকার কথা। এবং সম্রাটদা, একটা কথা আমি থামাচ্ছি যে হুম, প্রথম যে পোস্টটি থেকে আরো ছড়ায় বিষয়টি হুম, একটি ডিজিটালে একটা পোস্ট থেকে, হুম। সেখানে অনেকে কমেন্টস করেছে ইনি এরকম আগেও করেছেন। তোমার কি মনে হয়, মানে কেন এটা শোনো, আমি করছেন? বলি, এখন কমেন্টসে তো কোনো টাকা লাগে না, পুরোটাই বিনা পয়সার গেম। তাই জন্য যার যখন যা মনে হয় তাই লেখে। ফার্স্ট অফ অল আমাকে চেনে কটা লোক, আমাকে চেনে কটা লোক মানে ব্যক্তিগতভাবে চেনে কটা লোক, খুব কম লোক, আমার সার্কেল খুব কম। মানে তোমরা যারা প্রেসের লোক আছো, তোমরা রেগুলারলি বিভিন্ন পার্টিসে যাও, বিভিন্ন অনুষ্ঠানে যাও, কটা অনুষ্ঠানে আমাকে দেখতে পাও? আমি কোনো অনুষ্ঠান, কোনো পার্টিতে থাকি না, আনলেস আনটিল একদম ব্যক্তিগত কোনো বন্ধু হলো, বারবার করে ডেকেছে, অ্যাভয়েড করতে পারছি না, আদারওয়াইজ যাই না। কোনো প্রেমিয়ারেও যাই না, কোনো পার্টিতেও যাই না, কোনো গেট টুগেদারেও যাই না। তো আমাকে চেনে খুব কম লোক, কিন্তু আমাকে জানে হয়তো অনেকে, মানে হয়তো নামটা হয়তো জানে, বা মুখ দেখেছি টিভিতে বা হোয়াট এভার ইট ইজ, কিন্তু আমাকে চেনে খুব কম লোক। আমি একটা খুব ছোট সার্কেলে ঘুরে বেড়ানো করি। তো সেই জন্য মানে এই যারা লিখছে অ্যাবসলিউট ট্র্যাশ, মানে এবার এদেরকে আপনি মুখ থামাতে পারবেন না।